ডিয়ার স্টুডেন্ট, একাদশ শ্রেণীতে কোন বিভাগে পড়াশোনা করা উচিত? সায়েন্স, আর্টস নাকি কমার্সে? অলরেডি তোমরা কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স থেকে পড়াশোনা করে এসেছো। তোমাদের বেসিক ধারণাও হয়েছে, তবু তোমাদের সিদ্ধান্ত নিতে অনেকটা সমস্যা হচ্ছে। ভাবতে পারছো না অ্যাকচুয়ালি তোমাদের কি করা উচিত, কোন বিভাগে পড়াশোনা করলে তোমাদের জন্য বেস্ট হবে, বা কোন বিভাগটি নিয়ে তুমি যদি পড়াশোনা করো তুমি নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারবে। So dear student, there is nothing to worry about it. জাস্ট ভিডিওটি দেখো, আমি তোমাকে তোমার রাইট ডিসিশন নিতে অ্যাসিস্ট করব। ডিয়ার স্টুডেন্ট, মনে রেখো একটি কথা, সঠিক সিদ্ধান্ত জীবনের মোড় ঘুরে দিতে পারে, আর এই জন্য সঠিক সিদ্ধান্ত নিতে গেলে তোমাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওটি তোমার সঠিক সিদ্ধান্ত নিতে তোমাকে সহযোগিতা করবে। ডিয়ার স্টুডেন্ট, সিদ্ধান্ত নেওয়ার আগে 4টি বিষয়ে নিজেকে প্রশ্ন করো। তুমি কোন বিষয়ে নিয়ে পড়াশোনা করতে আগ্রহী, অথবা তোমার প্যাশন কাজ করে, বা তুমি পড়াশোনা করতে ভালোবাসো এবং কোন বিষয়ে পড়তে তোমার আগ্রহ কাজ করে, এবং তুমি ভালোভাবে বুঝতে পারো যে এই বিষয়টা তোমার জন্য অনেক ইজি হবে, তাহলে তুমি সেই বিষয়টাকে প্রথমত চুজ করবে। নাম্বার 2, ভবিষ্যতে তুমি কি হতে চাচ্ছ, তোমার এইম ইন লাইফ কি, তোমার কেরিয়ার গোল কি, অথবা তোমার ইন্টেনশন কি, তুমি ভবিষ্যতে কি হতে চাও, এমন বিষয় নির্বাচন করবে যাতে করে তুমি যেটি হতে চাচ্ছ সেটি যেন পরবর্তীতে তুমি টার্গেটে রাখতে পারো এবং সেটি যেন হতে পারো, এমন বিষয় তোমাকে চুজ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, 3 নাম্বার হচ্ছে জব মার্কেট অ্যান্ড অপরচুনিটি কি রয়েছে। তুমি যে বিভাগে পড়াশোনা করতে চাচ্ছ ভবিষ্যতে এবং বর্তমানে কি ধরনের জব মার্কেট পাওয়া যাবে বা সুযোগ সুবিধা রয়েছে, এগুলো তোমাকে আগে থেকেই বিশ্লেষণ করতে হবে এবং তথ্য কালেক্ট করে বুঝতে হবে আমি এই বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি, যাতে করে বর্তমানে না অদূর ভবিষ্যতে যাতে আমি নিজেকে একটি ভালো জায়গায় এস্টাবলিশ করতে পারি। 4 নাম্বার হচ্ছে লাইফস্টাইল এবং ফ্যামিলি সাপোর্ট। তুমি যে লাইফস্টাইল লিড করবে এবং তুমি যে বিভাগটি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ বা বিষয়টি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ সেটি তোমার ফ্যামিলি সাপোর্ট করে কিনা। যদি সাপোর্ট করে তাহলে সেই সাপোর্ট করার সময় তোমার ফাইন্যান্সিয়াল যে অবস্থা হবে বা ফাইন্যান্সিয়াল সমস্যা হতে পারে, তখন তোমার ফ্যামিলি তোমাকে কতটুকু সাপোর্ট করবে বিষয়টাকে তোমাকে আগে জানতে হবে। অথবা তুমি এমন ডিসিশন নিয়েছো যে তোমার সিদ্ধান্তের বাইরে তোমার ফ্যামিলি চলে গিয়েছে, এই জন্য উইদাউট ফ্যামিলি তোমাকে কি করতে হবে, অথবা তুমি যদি উইদাউট ফ্যামিলি পড়াশোনা করতে চাও তাহলে তুমি কি সেই পড়াশোনাটাকে অদূর ভবিষ্যতে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে, এই সিদ্ধান্তগুলো তোমাকে আগে ভালোভাবে বুঝতে হবে। এই বিষয়গুলো তুমি যদি নিজেকে প্রশ্ন করো তাহলে তুমি বুঝতে পারবে আসলে তোমার কোন বিভাগটি নিয়ে পড়াশোনা করা উচিত বা তুমি কোন বিভাগটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাও। So dear student, welcome to my YouTube channel Accounting Fighter. I hope you are all fit and fine. Dear student, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজিয়ে দিবে। সায়েন্স নিয়ে কাদের পড়াশোনা করা উচিত? ডিয়ার স্টুডেন্ট, মনে রেখো তোমার যদি গণিত, পদার্থ, রসায়ন কিংবা জীববিজ্ঞানের মতো বইগুলো পড়তে তোমার আগ্রহ কাজ করে, প্যাশন কাজ করে অথবা ফ্যান্টাসি কাজ করে এবং তোমার এই বিষয়গুলো পড়তে যদি ভালো লাগে তাহলে তোমার সায়েন্স নেওয়া উচিত। শুধু সায়েন্স নিলেই হবে না, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে পড়তে হবে এবং তোমাকে উপযুক্ত সময় দিতে হবে। যদি তুমি সময় দিতে পারো এবং দীর্ঘ সময় নিয়ে পড়াশোনা করতে পারো তাহলে তোমার সায়েন্স নেওয়া উচিত। তুমি যদি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার, ডক্টর, গবেষক, টেকনোলজিস্ট বা আইটি সেক্টর নিজেকে কেরিয়ার দাঁড় করতে চাচ্ছ বা এই সেক্টরগুলোতে তুমি নিজেকে উপস্থাপন করতে চাচ্ছ তাহলে তোমার সায়েন্স নেওয়া উচিত। ডিয়ার স্টুডেন্ট, মনে রেখো সায়েন্স বিভাগ শুধু বুদ্ধিমানদের জন্য না, বরং যাদের জিজ্ঞাসু মন রয়েছে, বিশ্লেষণী চিন্তা ও কঠোর পরিশ্রমের মানসিকতা আছে তাদের জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম। সো সায়েন্স নিয়ে পড়লে তোমার কী কী সুযোগ সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে, এগুলো আমরা এখন বিস্তারিত জানবো। সো যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। সায়েন্স নিয়ে পড়লে তুমি বহুমুখী কেরিয়ার অপশন পাবে, অর্থাৎ সায়েন্সেই একটি মাত্র বিভাগ রয়েছে যেই সেক্টর থেকে তুমি পড়াশোনা করে বাংলাদেশে কেন পৃথিবীর যে কোনো সেক্টরে তুমি কিন্তু কেরিয়ারের অপশন হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবে এবং তুমি যে কোনো সেক্টরে চাকরির জন্য নিজেকে উপযোগী করে তুলতে পারবে। উচ্চতর স্কলারশিপ ও বিদেশে পড়ার সুযোগ রয়েছে। যারা সায়েন্স নিয়ে পড়ে তাদের উচ্চতর স্কলারশিপ ও বিদেশে পড়ার মতো সুযোগ রয়েছে। তুমি চাইলেই সায়েন্স নিয়ে পড়াশোনা করার পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তুমি বিদেশে সুইচ করে যেতে পারো। বিদেশে গিয়ে তুমি উচ্চতর আরও বিভিন্ন ধরনের ডিগ্রি নিয়ে তুমি নিজেকে কিন্তু আরও ভালোভাবে একটি উচ্চ পদে উপস্থাপন করতে পারবে। সম্মানজনক উচ্চ বেতনের পেশার প্রবেশের পথ। সায়েন্স নিয়ে যারা পড়ে তাদের সম্মানজনক এবং উচ্চ বেতনের
পেশার অনেকটা সুযোগ। সো যারা প্রযুক্তি জগতে প্রবেশের বড় রাস্তা রয়েছে, যারা প্রযুক্তি জগতে কাজ করতে চায়, প্রযুক্তি নিয়ে চিন্তাধারা রয়েছে, যারা প্রযুক্তি অর্থাৎ টেকনোলজি নিয়ে কাজ করতে চায়, তারা কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারে। সায়েন্স নিয়ে পড়লে তোমার বিভাগ পরিবর্তনের একটি সুযোগ থাকবে। ধরো তুমি ইন্টারমিডিয়েটে অর্থাৎ একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, পরবর্তীতে তুমি চাইলে সায়েন্স থেকে আর্টস, কমার্স যে কোনো বিভাগে তুমি সুইচ করতে পারবে। সো এই সুযোগটা কিন্তু তোমার রয়েছে। সায়েন্সে যারা পড়াশোনা করে তাদের জন্য সিট সংখ্যা অনেক বেশি। বাংলাদেশে বিভিন্ন চাকরির সেক্টরগুলোতে, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে সিট সংখ্যা তুলনামূলকভাবে বেশি থেকে থাকে। সো সায়েন্স থেকে পড়লে তোমার একটি সুবিধা হবে, তুমি যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যদি চান্স নিতে চাও তাহলে তোমার সিট সংখ্যা বেশি হবে। সো তুমি এখানে অনেকটা এগিয়ে থাকবে নিজেকে প্রমাণ করার জন্য। সো সায়েন্স থেকে যারা পড়ে তাদের চাহিদা বেশি হয়ে থাকে, সুযোগ বেশি রয়েছে। যারা সায়েন্স থেকে পড়াশোনা করে তাদের বিভিন্ন সেক্টরের চাহিদা রয়েছে। তারা পড়াশোনার পাশাপাশি টিউশন করে নিজেদের হাত খরচ বা যে পকেট খরচ রয়েছে চালাতে পারবে, এবং পারিবারিক যে সাপোর্টটা দেওয়ার প্রয়োজন রয়েছে তারা কিন্তু টিউশনের মাধ্যমে সাপোর্টটা দিতে পারবে। সো তাদের সুযোগও বেশি হয়ে থাকে। তারা টিউশনিগুলোতে দেখা যায় আজকাল বিভিন্ন শহরে বা বিভিন্ন শহরগুলোতে সায়েন্সের স্টুডেন্টদের টিউশনের মাধ্যমে তাদের কিন্তু উপার্জন হারটা বেশি হয়ে থাকে। সো এই সুযোগগুলো কিন্তু তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে নিতে পারবে। পড়াশোনার বেশি সুযোগ রয়েছে এবং তথ্য বেশি রয়েছে। সো পড়াশোনার সুযোগটা রয়েছে যে তুমি যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের যে কোনো সেক্টর থেকে, যে কোনো স্থান থেকে তুমি কিন্তু চাইলে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবে। এবং রিসার্চের যে বিষয়গুলো রয়েছে বা তথ্য রয়েছে, সায়েন্স থেকে কিন্তু অনেকটা তথ্য রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে। তুমি যে কোনো জায়গা থেকে এই সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাইলে এই সুযোগগুলো তোমাকে কিন্তু পাবে। তুমি যদি চাও যে বর্তমান ইউটিউব চ্যানেল বা নেট ঘাটাঘাটি করেও কিন্তু তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবে, কারণ সায়েন্সের তথ্যগুলো সব জায়গায় বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি বুঝতেই পারছো সায়েন্সের কী কী সুযোগগুলো তুমি পেতে চলেছো। যদি তোমার ভালো লাগে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে, আর তাহলে তুমি কিন্তু এই সুযোগগুলো পাবে। সো একজন সায়েন্সের স্টুডেন্ট হিসেবে তোমার এই সুযোগগুলো একটু লুফে নেওয়া উচিত। তবে পাশাপাশি সায়েন্সের স্টুডেন্টদের কিছু অসুবিধা রয়েছে, সেই অসুবিধাগুলো কি আমরা একটু দেখি। সো সায়েন্স থেকে যারা পড়াশোনা করে তাদের পড়াশোনার চাপ একটু বেশি এবং কঠিন বিষয়বস্তু। তোমরা যারা এসএসসি লেভেলে পড়াশোনা করে এসেছো, তোমাদের ধারণা হয়েছে যে সায়েন্সটা আসলে কেমন। তারপর বললো তুমি যতটুকু ওখানে পড়াশোনা করেছো সেখান থেকে তোমাকে এখানে দ্বিগুণ হারে পড়াশোনা করতে হবে। এখানে চাপ বেশি এবং কঠিন বিষয়বস্তু রয়েছে। তুমি যেই বিষয়গুলো পড়েছো একটু একটু করে এসএসসিতে, সেইগুলো দ্বিগুণ হারে তোমাকে এখানে পড়ানো হবে, এবং তোমার বিষয়গুলো কিন্তু তোমার কাছে নতুন হবে এবং তোমার কাছে কঠিন হবে। তুমি যদি রেগুলার পড়াশোনা করো তাহলে তোমার পড়াশোনার চাপটা একটু কম হবে এবং বিষয়বস্তুগুলো তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে। ভালো ফলাফল করা তুলনামূলকভাবে কঠিন। যারা সায়েন্স থেকে পড়াশোনা করে তারা কিন্তু ভালো ফলাফল অর্জন করতে একটু কঠিন হয়ে যায় বা তাদের কাছে একটু কঠিন মনে হয়। সো তুমি যদি নিজেকে সায়েন্সের স্টুডেন্ট হিসেবে গড়ে তুলতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভালোভাবে প্রতিনিয়ত কনসিস্টেন্সি পড়াশোনা করতে হবে, তাহলে তোমার কাছে রেজাল্টটা অনেক সহজ হবে। খরচ বেশি, বিশেষ করে প্রাইভেট কোচিং সেক্টরগুলোতে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে মনে রাখতে হবে সায়েন্সে কিন্তু পড়াশোনা করতে গেলে বিভিন্ন ধরনের খরচ রয়েছে। তোমার প্রাইভেট খরচ রয়েছে, কোচিং সেন্টারের খরচ রয়েছে এবং আদার সাইড বিভিন্ন খরচগুলো রয়েছে। তুমি যদি এই খরচগুলো ক্যারি করতে পারো বা তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট দেয় তাহলে তোমার সায়েন্স নেওয়া উচিত। ভর্তি পরীক্ষায় তীব্র প্রতিযোগিতা রয়েছে। আগেই বলেছি যে সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছে বা সায়েন্স বিভাগ থেকে যারা পড়াশোনা করে তাদের কিন্তু সিট সংখ্যা অনেক বেশি থাকে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার সময় বা বিভিন্ন জব সেক্টরে অ্যাডমিশন নেওয়ার সময়। সো এই যে সুযোগ সিট রয়েছে, শুধু সিটের পাশাপাশি কিন্তু তাদের ভর্তি প্রতিযোগিতা রয়েছে, তার মানে কম্পিটিশন কিন্তু অনেক হাই। সো এইটুকু তোমার অসুবিধা রয়েছে। সময়, ধৈর্য ও মানসিক চাপ রয়েছে। যারা সায়েন্স নিয়ে পড়ে তাদের কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়, ধৈর্যের প্রয়োজন এবং মানসিক চাপের প্রয়োজন রয়েছে। সো যারা মানসিক চাপটাকে মেনে নিতে পারবে তাদের সায়েন্সে আসা উচিত। সবচেয়ে বড় ভুল অন্যকে দেখে সায়েন্স নেওয়া। অনেক স্টুডেন্ট রয়েছে তাদের চিন্তা ভাবনা থাকে যে আমার বন্ধু সায়েন্স নিয়েছে বা পাড়ার প্রতিবেশী মানুষ কে কী বললো, এই চিন্তা ভাবনা থেকে তারা কিন্তু সায়েন্স নেয়। সো আমি তাদের বলবো যে অন্যের কথায় কান না দিয়ে তোমার মনে কী চাই, তুমি বড় হয়ে কী হতে চাচ্ছ, এই বিষয়গুলোকে আগে ইউটিলাইজ করো। তারপরে তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট করবে কিনা বিষয়গুলো আগে মাথায় নাও, তারপরে তুমি ডিসিশন নিয়ে তোমার সায়েন্স নেওয়া উচিত হবে কিনা। যদি মনে হয় যে না তুমি সায়েন্স নিয়ে পরবর্তীতে নিজেকে অনেকটা এগিয়ে রাখতে পারবে অন্যদের থেকে, তাহলে তুমি অবশ্যই সায়েন্স নিবা। সো ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা দেখব সায়েন্সের বাস্তবতা অর্থাৎ রিয়েলিটির চেয়ে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে তোমার কী কী ধরনের আসলে বাস্তবতার সম্মুখীন হতে হয়।
মনে রেখো, সমাজে সম্মান বেশি কিন্তু সাফল্য নিশ্চিত নয়। যারা সায়েন্স নিয়ে পড়ে তাদের সমাজে অনেক সম্মান দেওয়া হয়, কিন্তু সাফল্য আসলে নিশ্চিত নয়। তার মানে সাফল্যের হারটা একটু কম রয়েছে যারা সায়েন্স থেকে পড়াশোনা করে। তার মানে এই না যে সায়েন্স থেকে পড়লে তুমি কি ব্যর্থ হবে বা ফেইলিয়ার তোমাকে ফেস করতে হবে কি না, এমন বিষয়টা নয়। তবে তোমার এখানে সাফল্যের হার একটু কম। সবাই ভাবে সায়েন্স মানে ইঞ্জিনিয়ার বা ডক্টর হবে। বাস্তবে 100 জনের মধ্যে মাত্র 5 থেকে 10 জনই চূড়ান্ত সফলতা পায় এই পথে। বাকিরা মাঝপথে দিক হারায়, হতাশা হয় এবং অন্য পথে যেতে বাধ্য হয়। সুতরাং সায়েন্সে ভর্তি হলেই সফলতা নয়, লড়াই তখন থেকেই শুরু হয় তোমার জীবনে। 2 নম্বর, অধিকাংশ ছাত্র কনসেপ্ট ছাড়াই পড়ে। যারা সায়েন্স নিয়ে স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অনেকেই জানে না যে কীভাবে পড়াশোনা করতে হয় সায়েন্স নিলে। সো তারা ভাবে যে জাস্ট কনসেপ্ট ছাড়াই পড়লেই হয়তো বা তারা ভালো রেজাল্ট করবে বা ভালো কিছু করতে পারে অদূর ভবিষ্যতে। কিন্তু অনেক শিক্ষার্থী শুধু গাইড মুখস্থ বই পড়ে, অথচ বিজ্ঞান মানে তো বোঝেই না, যুক্তি আর বিশ্লেষণ এগুলো তো তারা বুঝেই না বা জানেও না। কিন্তু মনে রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট, প্রশ্নে একটু ঘুরিয়ে দিলে অনেক উত্তরেই দিতে পারে না। তাই নাম সায়েন্স কিন্তু পড়ার ধরন মুখস্থ ভিত্তিক হইলেই তুমি কিন্তু সায়েন্সে সফলতা পাবে না। সো সায়েন্সে সফলতা পেতে গেলে অবশ্যই তোমাকে বাস্তব ভিত্তিক পড়াশোনা করতে হবে। ভালো প্রস্তুতি ছাড়া শুধু জিপিএ দিয়ে কিছু হয় না। অনেকেই A+ পায় কিন্তু ভর্তি পরীক্ষায় টিকে থাকতে পারে না। মনে রেখো ডিয়ার স্টুডেন্ট, এসএসসিতে তুমি যদি জিপিএ 5 পাও, ছাত্র ভর্তি পরীক্ষায় ফেল করে হতাশা হয়ে পড়ে। ভবিষ্যৎ নির্ভর করে জিপিএর উপর নয়, দক্ষতা ও প্রস্তুতির উপর। তো তুমি যদি সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকো, তুমি জিপিএ 5 পেয়েছো, এটার উপর অতটা খুশি হওয়ার দরকার নেই। তোমার যদি বাস্তব জ্ঞান না থাকে, তোমার যদি দক্ষতা না থাকে, তাহলে তুমি কিন্তু অদূর ভবিষ্যতে নিজেকে ওই উচ্চ মাত্রায় নিজেকে তৈরি করে নিতে পারবে না। স্টুডেন্ট, আর্থিক চাপে অনেক ছাত্র পিছিয়ে পড়ে। যারা সায়েন্সে কোচিং করে, প্র্যাকটিক্যাল রয়েছে, ভর্তি কোচিং ইত্যাদি খরচ অনেক। সো দরিদ্র বা মেধাবী পরিবারের এই খরচ চালানো অনেক কঠিন হয়ে পড়ে। সুতরাং মেধাবী থাকলেও অর্থের অনেকেই স্বপ্ন থেমে যায়। সো এই বিষয়গুলো মাথায় রেখে তোমাকে সায়েন্স নেওয়া উচিত, যে তুমি পরবর্তীতে আসলে কতদূর এগোতে পারবে, কতটা সাপোর্ট তোমার ফ্যামিলি থেকে দিবে, বিষয়গুলো নিয়েই তোমাকে সায়েন্স নেওয়া উচিত। ভবিষ্যতের দিক নির্দেশনায় বিভ্রান্তি। একজন ছাত্র জানেই না সে ইঞ্জিনিয়ার হতে চায়, না চিকিৎসক, না গবেষক। অনেক সময় শুধু পরিবার বা সমাজের চাপেই সায়েন্স নেওয়া হয়। সঠিক গাইডলাইন না থাকলে দিশাহীন হয়ে জীবন। সো বিষয়গুলো মাথায় রাখবে। আমি তোমাকে কী কী বললাম বা কী কী পয়েন্ট তোমাকে দেখিয়ে দিলাম, এইগুলোর যদি একটাও তোমার যদি মিসিং হয় বা তোমার বুঝতে পারো যে এগুলো একটাও তোমার ফুলফিল করা সম্ভব না, তাহলে তোমার সায়েন্স নেওয়া উচিত না। কিন্তু তোমার যদি মনে হয় না এই তথ্যগুলো আমার বা তোমার খুব কাজে লেগেছে এবং তুমি তথ্যগুলো বুঝতে পেরেছো যে তোমার এগুলো হবে বা তোমার ফ্যামিলি সাপোর্ট দিবে বা তোমার ভালো লাগে সায়েন্স পড়তে বা তোমার প্যাশন কাজ করে এবং তুমি বড় হয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার বা এই ধরনের কোনো কিছু হতে চাচ্ছ, তাহলে তোমার সায়েন্স নেওয়া উচিত। সো সায়েন্সে কী কী ক্যারিয়ার অপশন রয়েছে আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো। ভবিষ্যতে তুমি মেডিকেল, সেটা MBBS হতে পারে বা BDS হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সেটা তুমি কুয়েট যে কোনো ইউনিভার্সিটি থেকে করতে পারবে। অর্থাৎ যেগুলো ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি রয়েছে, তারপর IT সেক্টর তুমি নিজেকে দাঁড় করতে পারবে, সফটওয়্যার, AI রয়েছে, বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদগুলোতে তুমি নিজেকে সুযোগ নিতে পারবে, গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষকতা, এবং ভবিষ্যতেও তুমি বা বর্তমানে যতটুকু রয়েছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে তুমি নিজেকে অনেকটা দাঁড় করাতে পারবে এবং তুমি চাইলে নিজে একটি IT সেন্টার দিতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো বাস্তবতাগুলো তোমাকে বুঝতে হবে। তারপরে আমি তোমাকে একটু বলবো কথা, সেটা হচ্ছে বাস্তবতা শেখা শিক্ষা। সায়েন্স সম্মানজনক কিন্তু ঝুঁকিপূর্ণ পথ। এখানে সাফল্য তাদেরই হয় যারা নিজের লক্ষ্য জানে, কনসেপ্ট শক্তিশালী এবং পরিশ্রম করতে ভয় পায় না, তারাই শুধুমাত্র সায়েন্সে সফল হয়। সো বিষয়গুলো মাথায় রেখে তোমাকে সায়েন্স নেওয়া উচিত। এরপর আমরা সুইচ করব আর্টসে। কাদের আর্টস নিয়ে পড়াশোনা করা উচিত, আর্টসে পড়লে কী কী সুযোগ সুবিধা রয়েছে, বাস্তবতা কী বলে এবং তোমার বাস্তবতা থেকে কী ধরনের শিক্ষা নেওয়া উচিত সেটা আমরা একটু দেখে নিই। সো যাদের আর্টস ভালো লাগে তারা হচ্ছে ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান বা ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি বিষয়ে আগ্রহ কাজ করে। সো এই বিষয়গুলো দেখো যে তোমার ইতিহাস পড়তে ভালো লাগে কিনা, ভূগোল পড়তে ভালো লাগে কিনা, সমাজবিজ্ঞান পড়তে ভালো লাগে কিনা বা ইংরেজি পড়তে ভালো লাগে কিনা। এই বিষয়গুলো যদি তোমার প্যাশন কাজ করে, তুমি ভালোভাবে বুঝতে পারো, খুব সহজে মনে রাখতে পারো বিষয়গুলো, তাহলে তোমার আর্টস বা মানবিক বিভাগে আসা উচিত। ভবিষ্যতে তুমি যদি শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, সাহিত্যিক বা সমাজকর্মী হতে চাও, তাহলে তোমার আর্টসে আসা উচিত। যাদের সায়েন্সে বা অঙ্কে ভয় থাকে তাদের অবশ্যই আর্টসে আসা উচিত। যারা গভীরভাবে সমাজ নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদের আর্টসে আসা উচিত। যারা গুছিয়ে কথা বলতে চায় ও লিখতে চায় তাদের অবশ্যই মানবিক বিভাগে আসা উচিত। সো ডিস্টার আমি তোমাদের জাস্ট একটু সংক্ষেপে বলে দিলাম যে কাদের জন্য মানবিক বিভাগ। সো এই বিষয়গুলো যদি তোমার ভিতরে থাকে এবং তোমার আগ্রহ কাজ করে তাহলে তুমি অবশ্যই মানবিক বিভাগটি চুজ করবে। এরপর দেখি যে মানবিক
পড়লে কী কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে, কী কী ফ্যাসিলিটি তোমাকে পেতে হবে এবং ভবিষ্যতে তোমার কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সেগুলো আমরা একটু দেখে নিই। স্টুডেন্ট দেখো কী কী সুযোগ পাবা। প্রথমত রয়েছে যুক্তি ও বিশ্লেষণ দক্ষতা বাড়ে। যারা মানবিক বিভাগে পড়াশোনা করে তাদের যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ে। তারা যে কোনো কথা যুক্তি দিয়ে বা লজিক্যালি কথা বলতে পারে। বিশ্লেষণ ক্ষমতা তাদের রয়েছে, যে কোনো তথ্য তারা সুন্দর করে বিশ্লেষণ করতে পারে। সো তাদের বিশ্লেষণ ক্ষমতা বাড়ে। দ্বিতীয়ত লেখার ও প্রকাশের দক্ষতা বৃদ্ধি পায়। যারা মানবিক বিভাগে পড়াশোনা করে তাদের লেখার ধরন ও প্রকাশের দক্ষতা অনেকটা বৃদ্ধি পায়। তাদের হাতের লেখাটা অনেক সুন্দর হয়ে থাকে। তাদের লেখার মাধ্যমে তারা কিন্তু তাদের মনোভাব প্রকাশ করে থাকে এবং প্রকাশের যে ভঙ্গি বা বাচনভঙ্গি রয়েছে, যদি বলি বডি ল্যাঙ্গুয়েজ, তারাও কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। সো সরকারি চাকরি প্রস্তুতির জন্য নিজেকে উপযুক্ত করতে পারবে। সো যারা আর্টস বা মানবিক বিভাগে পড়াশোনা করে তারা কিন্তু জব সেক্টরগুলোতে সবার আগে নিজেকে প্রস্তুত করার জন্য উপযুক্ত হতে পারে, কারণ এখানে পড়াশোনার চাপ কম, সুযোগ সুবিধা একটু বেশি রয়েছে এবং পড়াশোনার পাশাপাশি তুমি কিন্তু চাকরির সেক্টরের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবে খুব সহজে। যারা ব্যাচেলর ও মাস্টার্সে পড়ার সুযোগ রয়েছে, যারা আর্টস নিয়ে পড়ে তারা ব্যাচেলর ও মাস্টার্সে বড় করার সুযোগ রয়েছে। কম খরচে পড়াশোনার সুযোগ রয়েছে। যারা আর্টস থেকে পড়াশোনা করে তারা কিন্তু কম খরচে তাদের ভালো মানের একটা পড়ার সুযোগ পায়। সো তুমি যদি মনে করো যে তোমার ফ্যামিলি সাপোর্ট দিতে পারবে না বা তোমার ফাইন্যান্সিয়াল সমস্যা হবে অন্য কোনো বিভাগ থেকে পড়াশোনা করলে, তাহলে তুমি আর্টস নিয়ে পড়াশোনা করো। এখানে পড়াশোনার একটু খরচ কম, কিন্তু তুমি ভালো মানের একটা পড়াশোনা তুমি লিড করতে পারবে বা অ্যাচিভ করতে পারবে। পড়াশোনার চাপ কম। যারা পড়াশোনার চাপটা নিতে চায় না কিন্তু পড়াশোনা করার পাশাপাশি অন্যদিকে তাদের মনোনিবেশ করতে চায় বা অন্যদিকে কাজ করতে ইচ্ছুক, তারা কিন্তু মানবিক বিভাগটি চুজ করতে পারে। অথবা যাদের বেশি পড়াশোনা করতে ভালো লাগে না, অল্প একটু পড়তে মন করে, তারা কিন্তু মানবিক বিভাগটি নিতে চায়। তার মানে এই না যে তোমাকে আর্টস তুমি পারছো না বা সায়েন্সে তুমি অনেক মেধাবী না। মনে রেখো ডিয়ার স্টুডেন্ট, যারা এখানে পড়াশোনা করে প্রত্যেকেই মেধাবী রয়েছে বা প্রত্যেক স্টুডেন্টের মেধা রয়েছে। তারা চায় প্রত্যেকেই স্টুডেন্টই যেন ভবিষ্যতে সফল হতে চায়, কিন্তু প্রত্যেকের ইচ্ছা ভবিষ্যৎ কিন্তু আলাদা আলাদা হয়ে থাকবে। হয়তো কারো ভালো লাগে ডক্টর হতে, কারো ভালো লাগে পুলিশ হতে, কারো ভালো লাগে বিশেষ ক্যাডার হতে, কারো ভালো লাগে শিক্ষকতা করতে। সো যার যার ইচ্ছা অনুযায়ী সে কিন্তু সেটা চুজ করতে পারে। সেটা মেধার উপর নির্ভর করে না যে আমি হয়তো দুর্বল এই জন্য আমি আর্টস নিয়েছি, আমি হয়তো স্ট্রং অর্থাৎ আমি সায়েন্স নিব, বিষয়টা এমন না। সো স্টাডির পাশাপাশি তুমি কিন্তু জব করতে পারবে। অর্থাৎ যারা অনেক সময় জব করতে চায় পড়াশোনার পাশাপাশি, তারা কিন্তু মানবিক বিভাগটি চুজ করতে পারে। পারিবারিক ও সংসার জীবনের সুযোগ রয়েছে। অনেকেই যারা মানবিক থেকে পড়াশোনা করে তারা কিন্তু পারিবারিক ও সংসার জীবনে অনেকটা সুযোগ পেয়ে থাকে খুব তাড়াতাড়ি। এরপর মানবিক থেকে পড়াশোনা করলে তোমার কী কী অসুবিধা হতে পারে। সো মানবিক থেকে পড়াশোনা করলে অনেকের ভুল ধারণা রয়েছে কম মেধার জন্য এখানে আসে। আমি আবারও বলছি, যারা পড়াশোনা করে তারা প্রত্যেকেই মেধাবী রয়েছে যার যার অবস্থান থেকে। সো এখানে যার ইচ্ছা যেমন সে তেমনই সাবজেক্ট বা বিভাগ চুজ করবে। হয়তো আমার ভালো লাগে ওই বিষয়টা, তাহলে আমাকে ওই বিষয়ে বা ওই সাবজেক্টে চুজ করা উচিত। আমার ভালো লাগে ওকালতি করতে, তাহলে আমার ওকালতি পড়তে গেলে আমার কোন বিভাগে নেওয়া উচিত সেই বিভাগে অবশ্যই চুজ করা উচিত। এখানে মেধার কোনো প্রয়োজন নেই বা মেধার যে প্রয়োজনটা আছে সেখানে কিন্তু কম আর বেশির বলে কোনো কথা নেই। প্রফেশনাল চাকরির ক্ষেত্রে সীমিত। যারা মানবিক বিভাগ নিয়ে পড়াশোনা করে তাদের কিন্তু প্রফেশনাল চাকরির ক্ষেত্রটা একটু সীমিত হয়ে থাকে, কারণ এখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে, অনেক চাহিদা রয়েছে, প্রতিযোগিতামূলক বেশি হয়ে থাকে, প্রতিযোগিতা বেশি হয়ে থাকে এবং বিভিন্ন সেক্টরগুলোতে দেখা যাচ্ছে যে তোমাদের আর্টস থেকে যারা পড়াশোনা করে বা মানবিক থেকে যারা পড়াশোনা করে তাদের সুযোগ সুবিধা একটু কম থাকে বা চাকরির যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানের সুযোগ সুবিধাগুলো একটু কম বা চাকরির ক্ষেত্র বললেই সীমিত রয়েছে। সো এই সীমিত থাকার কারণে প্রতিযোগিতা অনেক কিন্তু বেশি হয়ে থাকে। অনেক বিষয়ের জন্য উচ্চশিক্ষা ছাড়া চাকরি করা কঠিন। অনেক স্টুডেন্ট চায় যে ইন্টার পড়ার পর চাকরি করবে, বাট মনে রেখো তুমি যদি ইন্টারের পর চাকরি করতে চাও তাহলে মানবিক থেকে পড়াশোনা করে চাকরি করাটা অনেক কঠিন হয়ে যাবে, কারণ তোমার যদি উচ্চ স্তরের ডিগ্রি না থাকে তাহলে তুমি মানবিক বিভাগ থেকে পড়াশোনা করে চাকরি পাবে না। সো ভুল গাইডলাইন বা প্রস্তুতি না থাকলে পিছিয়ে পড়ে যায় অনেক স্টুডেন্ট। সো অনেক স্টুডেন্ট রয়েছে তাদের ভুল গাইডলাইন বা প্রস্তুতি না থাকার কারণে তারা পিছিয়ে যায়। সো চাহিদা ও সুযোগ কম রয়েছে। মানবিক বিভাগে যারা পড়াশোনা করে তাদের হিউজ পরিমাণে চাহিদা রয়েছে, কিন্তু সুযোগটা একটু কম। কেন কম থাকে? ওই যে বললাম, চাহিদা থাকার কারণে অনেক স্টুডেন্ট এই সেক্টরগুলোতে পড়াশোনা করছে, আর যার কারণে সুযোগটা কম হচ্ছে ধীরে ধীরে। চাকরির সুযোগ আছে কিন্তু প্রতিযোগিতা অনেক তীব্র। সো তোমাকে বলে রাখি, তুমি যদি মানবিক থেকে পড়াশোনা করো তোমার কিন্তু হিউজ পরিমাণ চাকরির সুযোগ থাকবে, কিন্তু তোমার তীব্র প্রতিযোগিতা হবে, অর্থাৎ কম্পিটিশনের হারটা বেশি থাকবে। তোমাকে অন্যান্যদের সাথে কম্পিটিশন করেই তোমাকে কি করতে হবে? অবশ্যই নিজের জায়গা একটু তৈরি করে নিতে হবে। সো স্টুডেন্ট, বুঝতেই পেরেছো আর্টস থেকে বা মানবিক থেকে পড়াশোনা করলে কী কী সুযোগ সুবিধা তোমার রয়েছে। এবার আমরা দেখব রিয়েলিটি বা বাস্তবতার চেক। সো এখনও অনেকে মনে করেন সায়েন্স না পারলে আর্টসে পড়ো, ফলে শিক্ষার্থী নিজেই নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। সো
অবশ্যই নিজের আত্মবিশ্বাস ধরে রাখবে ডিয়ার স্টুডেন্ট। বাস্তবে আর্টস এমন একটি বিভাগ যেখানে চিন্তা, যুক্তি ও মানবিক বোধ গড়ে ওঠে, যা সমাজ বদলে দেওয়ার জন্য অপরিহার্য। সো সমাজের অবমূল্যায়নকে তোমাকে কানে নিতে হবে না। কে কী বললো ওই বিষয়টা মাথায় না রেখে তোমার যেটা পড়তে ভালো লাগে, তোমার যেটা ভালো পারো, তুমি যেটা ভালো বুঝো, এই বিষয়টা তোমাকে চুজ করা উচিত। এবং ভবিষ্যতে তুমি যেটা হতে চাচ্ছ সেই বিষয়ের সাথে রিলেটেড কিনা এই বিষয়টি, সেই বিষয়টি দেখে তোমাকে আগে বুঝতে হবে, তারপরে তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি বিষয়টি হতে চাচ্ছি বা আমি ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে কাজ করতে চাচ্ছি। চাকরির সুযোগ আছে কিন্তু প্রতিযোগিতা কম। বিসিএস, সরকারি চাকরি, শিক্ষকতা, সাংবাদিকতা এইসব জায়গায় আর্টস ছাত্রদের দারুণ উপস্থিতি রয়েছে, কিন্তু প্রতিযোগিতা বেশি, তাই যথেষ্ট প্রস্তুতি ছাড়া সাফল্য পাওয়া কঠিন। কে আর্টস কে সায়েন্স তা নয়, প্রশ্ন হলো কে কতটা প্রস্তুত, তার জন্য নিজেকে ওইভাবে মূল্যায়ন করা হয়। সো তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো না আর্টস নিয়ে পড়াশোনা করেছো এমন প্রশ্ন করলে হয়তো নিজেকে বোকামো করা হবে। সো তুমি যেটা নিয়ে পড়াশোনা করো না কেন, তুমি যদি সেই সেক্টরের জন্য উপযুক্ত থাকো তাহলে তুমি নিজেকে ওই সেক্টরের জন্য কীভাবে পড়াশোনা করতে হবে, কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে তুমি ভালোভাবেই বুঝতে পারবে। ভালো লেখার ক্ষমতা না থাকলে পিছিয়ে পড়া নিশ্চিত। অর্থাৎ যারা মানবিক থেকে পড়াশোনা করে অনেকেই পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, কিন্তু মনে রেখো ভালো লেখার বা ক্ষমতা যদি না থাকে বা দক্ষতা না থাকে তুমি কিন্তু পিছিয়ে পড়বে অন্যদের থেকে। সো অন্যদের থেকে তুমি যদি পিছিয়ে না পড়তে চাও, মানবিক থেকে পড়াশোনা করেও কিন্তু তুমি সামনে অন্যদের থেকে নিজেকে অন্য একটি জায়গায়, অন্য একটি স্তরে নিজেকে তুলে নিতে পারবে বা উঠায় রাখতে পারবে এবং সমাজে দেখিয়ে দিতে পারবে তুমি মানবিক থেকে পড়াশোনা করে একটি উচ্চ স্তরে যেতে পেরেছ। ভবিষ্যৎ লক্ষ্য না থাকলে বিভ্রান্ত তৈরি হয়। মানবিক থেকে যারা পড়াশোনা করে তাদের অনেকেরই ভবিষ্যৎ লক্ষ্য থাকে না। অনেক শিক্ষার্থী আর্টসে পড়ে কিন্তু জানে না সে ভবিষ্যতে কী হতে চায়, ফলে মাঝপথে হতাশা, লক্ষ্যহীনতা আর বিভ্রান্তি তৈরি হয়। আর্টস পড়তে হলে আগে থেকেই পরিকল্পনা থাকতে হবে, তবে তুমি কি সাংবাদিক হতে চাচ্ছ, বিসিএস বা আইনজীবী হতে চাচ্ছ বা শিক্ষক হতে চাচ্ছ, এই বিষয়গুলো তোমাকে আগে থেকেই ঠিক করতে হবে, দেন ওইভাবে তোমার পরিকল্পনাটাকে তৈরি করে নিতে হবে। স্টুডেন্ট যারা মানবিক থেকে পড়াশোনা করে তাদের ক্যারিয়ার অপশন কী? মানবিক থেকে পড়াশোনা করলে তোমার বিসিএস, সরকারি চাকরি, শিক্ষকতা, বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগ তোমার জন্য উন্মুক্ত। মিডিয়া, সাংবাদিকতা, আইনজীবী, এলএলবি ও সাহিত্য গবেষণা এবং আরও যেগুলো বিভিন্ন সেক্টরগুলো রয়েছে তুমি সেই সেক্টরগুলি নিজেকে তৈরি করে নিতে পারবে। এবং আবারও বলি, বাংলাদেশে ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলো সেক্টর ছাড়া তুমি কিন্তু অন্যান্য সেক্টরগুলোকে মানবিক থেকে পড়াশোনা করেও তুমি নিজেকে ওই সেক্টরগুলোর জন্য প্রিপেয়ার করতে নিতে পারবে। বর্তমানে চাকরির বাজারে সাবজেক্ট কোনো ম্যাটার করে না, জাস্ট তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই এবং তোমার যদি স্কিল জানা থাকে, তোমার যদি দক্ষতা থাকে, তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি জব সেক্টরে নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারবে এক ধাপ। সো আমার ধারণা একটি থাকবে, বাস্তবে আর্টস কোনো অংশ সহজ নয়, বরং এখানে নিজেকে তৈরি করতে হলে অনেক পড়তে হয়, বিশ্লেষণ করতে হয় এবং নিজের চিন্তার বিকাশ ঘটাতে হয়। ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি মনে করো যে আমি মানবিক থেকে পড়াশোনা করছি, তাহলে তুমি হয়তো বা হতাশায় ভুগতে পারো অথবা তোমার বিভ্রান্তি হতে পারে। সো ডিয়ার স্টুডেন্ট, বিভ্রান্তির কিছু নেই, হতাশার কোনো কিছু নেই। মনে রেখো প্রত্যেকটা সাবজেক্ট কঠিন, প্রত্যেকটা বিষয় কঠিন, তোমাকে পড়তে হবে, স্কিল গ্যাদার করতে হবে, দেন তোমাকে বাস্তবতার সাথে রিলেটেড করতে হবে। দেন তুমি এই বিষয়গুলো যদি ওভারকাম করতে পারো তাহলে তুমি নিজেকে একটি ভালো জায়গায় উপস্থাপন করতে পারবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা দেখব বা কাদের পড়া উচিত। সো ডিয়ার স্টুডেন্ট, যাদের অঙ্ক ভালো লাগে, হিসাব ও বিশ্লেষণ করতে ভালো লাগে, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, অর্থনীতি পড়তে ভালো লাগে বা আগ্রহ কাজ করে বা পড়াশোনা করে খুব ভালোভাবে বুঝতে পারো এবং বিশ্লেষণ করতে পারো এবং খুব ভবিষ্যতে ব্যাংক ব্যবসা বা ফিনান্স সেক্টরে গড়তে চাও, অথবা তুমি ভবিষ্যতে ব্যাংকার হতে চাও, চার্টার্ড অ্যাকাউন্ট হতে চাও, অডিটর হতে চাও, ব্যবসায়ী হতে চাও, উদ্যোক্তা হতে চাও, তাহলে তোমার এই সেক্টরগুলোতে আসা উচিত। আবার এমনও হতে পারে তোমার প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্য একসাথে তুমি শিখতে চাচ্ছ, তাহলে তোমার কমার্স বা ব্যবসা শিক্ষা বিভাগে আসা উচিত। ধরো তোমার স্বপ্ন রয়েছে তুমি বিবিএ করবে বা এমবিএ করতে চাচ্ছ বা কর্পোরেট সেক্টরগুলোতে অথবা কোম্পানিগুলোতে তুমি চাকরি করতে চাচ্ছ, তাহলে তোমাকে কমার্স বা ব্যবসায় আসা উচিত। এই সেক্টরগুলো তোমার জন্য উন্মুক্ত রয়েছে। বর্তমানে কমার্স এবং ব্যবসা সেক্টরগুলোতে যে কাজগুলো রয়েছে, যে পড়াশোনাগুলো করা হয়, প্রত্যেকটা জায়গার জন্য, প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা কর্পোরেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি মনে করো যে একটা প্রতিষ্ঠানের মূল কেন্দ্র এই ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের ঘিরেই তৈরি করা হয়ে থাকে, সো তুমি যদি মনে করো যে তোমার নিজেকে ওই জায়গায় উপস্থাপন করতে চাচ্ছ, তাহলে তোমার কমার্স বা ব্যবসায় শিক্ষা নেওয়া উচিত।
সো স্টুডেন্ট, এখানে কিছু সুযোগ সুবিধা এবং অসুবিধাও রয়েছে। তোমাকে সেই সুযোগ সুবিধাগুলো আগে দেখাবো, তারপর অসুবিধাগুলো দেখাবো, দেন আমরা বাস্তবতার রিয়েলিটি চেক করব। সো তুমি এখানে পড়াশোনা করলে কী কী সুযোগ পাবা? বিপুল চাকরির বাজার। বিপুল চাকরির বাজার বলতে বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি কিন্তু চাকরির বাজারে নিজেকে উপযুক্ত করে তুলতে পারবে। তোমার জন্য উন্মুক্ত রয়েছে প্রত্যেকটা জব সেক্টর। সো তুমি এই জব সেক্টরগুলোতে নিজেকে উপযুক্ত করে তুলতে পারবে কমার্স বা ব্যবসা থেকে শিক্ষা গ্রহণ করে। অর্থনীতি অর্থব্যবস্থার বাস্তব জ্ঞান তৈরি হয়। মনে রেখো স্টুডেন্ট, একটা দেশের অর্থব্যবস্থার যে কেন্দ্রবিন্দু রয়েছে তুমি কিন্তু এই সেক্টরগুলোতে নিজেকে উপস্থাপন করতে পারবে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে। উদ্যোক্তা হওয়ার পথ তৈরি করে। একজন ব্যক্তি যদি মনে চায় যে সে ব্যবসা করবে, অন্য কাজ করবে, ফার্ম দিবে, যে কোনো কিছু করতে পারে, অর্থাৎ সে নিজেই একজন মালিক হবে কোনো একটা প্রতিষ্ঠানে, কোনো একটা ফার্মে, কোনো একটা বিজনেসের, তাহলে সে কিন্তু নিজেকে এই পথে পরিচালনা করতে পারে, অর্থাৎ ব্যবসা সেক্টরগুলো থেকে পড়াশোনা করে নিতে পারে। চাইলে সে MBA, BBA, CA, SCCA, CMA করে নিতে পারবে উচ্চতর ডিগ্রিগুলো অর্জন করার জন্য। উন্নত উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। তুমি চাইলে বিদেশে গিয়ে বা দেশে থেকেও তুমি কিন্তু উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারবে। কম খরচে বেশি প্র্যাকটিক্যাল শিক্ষা, অর্থাৎ কমার্সে যারা পড়াশোনা করে মোটামুটি একটু কম খরচ হয়, কিন্তু প্র্যাকটিক্যাল যে শিক্ষাটা রয়েছে তোমার কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ডেই পাবে। সো তুমি যদি মনে করো যে না, তোমার বাস্তবিক শিক্ষা প্রয়োজন এবং সেই শিক্ষা গ্রহণ করবে যে শিক্ষাগুলো তোমাকে জব সেক্টরগুলো অনেকে হেল্প করবে, তুমি তাহলে কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করো। নির্ভরশীলতা কম ও নিজে থেকে কিছু করা যায়, অর্থাৎ যারা কমার্সে পড়াশোনা করে তাদের নির্ভরশীলতা কম, অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল হতে হয় না, খুব কম সংখ্যক অন্যের উপর নির্ভরশীল হতে হয়। এবং তুমি যদি চাও যে নিজে থেকে কোনো কিছু করবে, তাহলে একমাত্র সম্ভব তোমাকে ব্যবসা শিক্ষা থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে তুমি নিজেকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। এবং বর্তমানে ফ্রিল্যান্সিং জগতে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু নিজেকে অন্যদের থেকে বেস্ট একটা স্ট্যান্ডার্ড লেভেলে এগিয়ে রেখেছে। সো সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে, তোমাকে অসুবিধাগুলো ভালোভাবে বুঝতে হবে, দেন তোমাকে চুজ করতে হবে আসলে তোমার জন্য কমার্স সঠিক হবে কি না। যারা অঙ্ক বিশ্লেষণ বোঝে না তাদের জন্য সমস্যা হতে পারে। অঙ্ক বলতে কি, সাধারণ অঙ্ক কিন্তু এখানে বিশ্লেষণধর্মী কিছু অঙ্ক রয়েছে। যারা ব্যবসা থেকে অঙ্ক করে তাদের ব্যবসার বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো তোমাকে ভালোভাবে বুঝতে হবে। এখানে কিন্তু অঙ্ক ওই যে অন্যান্য লেভেলের অঙ্কের মতো না, এখানে অন্য ধরনের একটু অঙ্ক হয়ে থাকে, কারণ কমার্স বা ব্যবসার একটা টার্ম রয়েছে। এই টার্মসগুলো তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তুমি এখানে সফল হতে পারবে। সরকারি চাকরিতে প্রাধান্য কিছুটা কম। মনে রেখো স্টুডেন্ট, কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের সরকারি চাকরিতে প্রাধান্য একটু কম থাকে, অর্থাৎ তুমি এই বিষয়গুলো পড়াশোনা করে ভবিষ্যতে যদি সরকারি চাকরি করতে চাও তাহলে তুমি কোনোভাবেই সাপোর্ট পাবে না। তোমাকে আবার সরকারি চাকরির জন্য অন্যান্য বইগুলো আবার ভালোভাবে পড়তে হবে। কিন্তু তুমি যদি কর্পোরেট সেক্টরগুলোতে, কোম্পানি সেক্টরগুলোতে চাকরি করতে চাও বা নিজে কেরিয়ার গড়ে নিতে চাও তাহলে তুমি এই সেক্টরেই পড়াশোনা করে বেস্ট ফলাফল পেতে পারো। তারপরে উচ্চশিক্ষার জন্য ইংরেজিতে ভালো দক্ষতা হওয়া জরুরি। অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইংরেজিতে দুর্বল রয়েছে, তাদের জন্য কমার্স ব্যাকগ্রাউন্ড না। সো তুমি যদি কমার্সে স্টুডেন্ট হয়ে থাকো এবং ব্যবসায়ী স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই ইংরেজিতে দক্ষতা হতে হবে, অর্থাৎ তোমার দক্ষতা অর্জন করতে হবে। তুমি যদি ভালোভাবে ইংরেজিতে দক্ষতা অর্জন করো তাহলে তুমি কিন্তু অন্যদের থেকে নিজেকে আরও এক ধাপ এগিয়ে রাখতে পারবে। মনে রেখো, তোমার ইন্টার লেভেলে যে কমার্সে বই পড়ানো হবে তা কিন্তু বাংলায়, কিন্তু অনার্সে গিয়ে তোমাকে অবশ্যই ইংরেজিদের মাধ্যমে তোমার উচ্চতর যে ডিগ্রিগুলো রয়েছে অর্জন করতে হবে, কেননা প্রত্যেকটা সেক্টরে এখন ইংরেজির মাধ্যমে উচ্চতর শিক্ষা দেওয়া হচ্ছে। আর তুমি যেহেতু এই সেক্টরগুলিতে কাজ করবে তার জন্য তোমাকে ইংরেজিতে পড়তে হবে। সো তোমার ইংরেজি জানা অত্যন্ত জরুরি। সো তোমার যদি মনে হয় যে ইংরেজি তোমার জন্য পারফেক্ট না, তাহলে তোমার কমার্স ব্যাকগ্রাউন্ডে আসা উচিত না। তুমি চাইলে BBA MBA ছাড়াও ভালো চাকরি পাওয়া কঠিন। অনেক সময় যারা কমার্স থেকে পড়াশোনা করে তাদের কিন্তু BBA MBA ছাড়া ভালো চাকরি পাওয়া কঠিন। সো তোমাকে ভালো চাকরি পেতে হলে, ভালো স্যালারি পেতে হলে এবং নিজেকে একটি উচ্চতর স্তরে নিয়ে যেতে হলে তোমাকে BBA এবং MBA করা উচিত। প্রতিযোগিতা কর্পোরেট ও প্রফেশনাল। এখানে প্রতিযোগিতা হয়ে থাকে কর্পোরেট সেক্টরগুলোতে, কোম্পানি সেক্টরগুলোতে এবং প্রফেশনালি হয়ে থাকে। সো তুমি যদি মনে করো যে তোমার কর্পোরেট সেক্টরগুলোতে নিজেকে এগিয়ে রাখতে পারবে অন্যদের তুলনায়, তাহলে তোমার কমার্সে আসা উচিত। স্কিলের উপর নির্ভরশীল। মনে রেখো ডিয়ার স্টুডেন্ট, এখনকার পড়াশোনার মান অতটাই কম এবং এখনকার পড়াশোনা করে তুমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না যদি তোমার স্কিল না থাকে। সো পড়াশোনার পাশাপাশি তোমাকে স্কিল নির্ভর হতে হবে, আর স্কিল নির্ভর হওয়ার জন্যই তোমাকে ব্যবসায় শিক্ষায় আসা উচিত। ব্যবসায় শিক্ষায় আসলে তুমি বিভিন্ন স্কিলের উপর নির্ভরশীল হতে পারবে এবং বিভিন্ন স্কিল শিখে তোমার নিজেকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখতে পারবে। পড়াশোনার চাপ বেশি ও অপ্রতুল তথ্য। ডিয়ার স্টুডেন্ট, মনে রেখো
কমার্সে যারা পড়াশোনা করে তাদের কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের থেকে অনেক পড়াশোনা করতে হয়। এখানে একটু পড়াশোনার চাপ রয়েছে, মনে রেখো স্টুডেন্ট, এবং পড়াশোনার খরচটা একটু তুলনামূলকভাবে বেশি, এবং তথ্য অপ্রতুল, অর্থাৎ যে সোর্সগুলো থেকে তুমি পড়াশোনা করবে সেই সোর্সগুলো কিন্তু অল্প রয়েছে। ধরো তুমি অনলাইনে সার্চ করবে, খুব কয়েকটি অনলাইন ওয়েবসাইট পাবা বা চ্যানেল পাবা যেখান থেকে তুমি অনলাইন থেকে তথ্য গ্যাদার করতে পারবা। আবার বিভিন্ন টিচারও রয়েছে, টিচারের সংখ্যা স্বল্প সীমিত রয়েছে, কারণ কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের স্বল্পতা রয়েছে, কারণ এখানে অনেকেই পড়তে চায় না। সো যারা পড়ে তাদের ভিতর আবার কম্পিটিশনের হারটা বেশি থাকে। সো মনে রেখো স্টুডেন্ট, তোমার পড়াশোনার চাপ কিন্তু বেশি হবে এবং তোমার যে সোর্সগুলোর প্রয়োজন হবে সেগুলো একটু কম রয়েছে। হয়তো কোথাও তুমি মার্কেটিং বা কোথাও তুমি বিজনেস স্টাডিজের যে ম্যানেজমেন্ট সাবজেক্ট রয়েছে এটা পেতে পারো, অ্যাকাউন্টিং পেতে পারো, বা ফাইন্যান্স পেতে পারো, বা ইকোনমিক্স পেতে পারো। অর্থাৎ এক এক জায়গায় এক এক সাবজেক্ট পাবা ভবিষ্যতে। আবার দেখা যাচ্ছে এক এক কলেজে এক এক সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ রিলেটেড সাবজেক্ট কখনো হবে না, কোনো সাবজেক্ট কমতি থেকেই যাবে। সো এই বিষয়গুলো মাথায় রেখেই তোমাকে এই কমার্সে আসতে হবে। কমার্সের রিয়েলিটি আসলে কি? কমার্সের রিয়েলিটি হচ্ছে কমার্সের ছাত্রদের অনেকেই জানে না তারা ভবিষ্যতে কি হতে চায় বা ভবিষ্যতে কি করবে, ফলে দিশাহীন হয়ে যায়, হতাশা আসে। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়ে বিজনেস সাবজেক্টে ভর্তি প্রতিযোগিতা তীব্র। যারা বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন নিতে চায় তারা কমার্সের স্টুডেন্ট, তাদের কিন্তু অনেক প্রতিযোগিতা হয়, অর্থাৎ তীব্র কম্পিটিশন হয়। সো তুমি যদি ডিউ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি দিকে থেকে বিবিএ, আইবিএ, এনইউস, আইবিইউ, বাপ এইসব জায়গায় সুযোগ পেতে চাও তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে ইন্টার লেভেলে, অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ার থেকে। তুমি যদি এইসব জায়গায় চান্স পেতে চাও তাহলে তোমাকে আগেই থেকে এক্সট্রা অর্ডিনারি হতে হবে এবং তোমাকে আউট নলেজ থাকতে হবে প্রপারলি। 3 নম্বর, কর্পোরেট দুনিয়ায় চাই স্কিল, শুধু সনদ নয়। বলেছিলাম বর্তমানে সনদের মূল্যায়নটা অনেক কম রয়েছে, বর্তমানে স্কিল। সো তুমি যদি স্কিল ডেভেলপ করতে পারো তাহলে তুমি কিন্তু অন্যান্যদের থেকে এগিয়ে রাখতে পারবে। যারা স্পোকেন ইংলিশ, প্রেজেন্টেশন, সফটওয়্যার স্কিল জানে তারাই কিন্তু এগিয়ে থাকে। যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করছে, যারা ইংলিশ ভালো জানে, প্রেজেন্টেশন ভালো দিতে পারে, সফটওয়্যার স্কিল যাদের রয়েছে তারা কিন্তু অন্যদের থেকে নিজেকে অনেকটা এগিয়ে রাখে। সঠিক গাইডলাইন না থাকলেও মাঝপথে সরে যায়। সো অনেকেই রয়েছে এমন স্টুডেন্ট যাদের সঠিক গাইডলাইনের অভাবে তারা কিন্তু মাঝপথে ঝরে যায়, অন্যদের দেখে আসে, পরে আর এগোতে পারে না। সো স্টুডেন্ট, তোমার যদি মনে হয় যে না তুমি কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে ভালো জায়গায় যেতে পারবে, তোমার ফ্যামিলি সাপোর্ট থাকবে এবং তুমি নিজেকে অন্যদের তুলনায় স্কিল নির্ভর হয়ে অন্যদের তুলনায় নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে পারবে, তাহলে তুমি কমার্সে এসো। স্টুডেন্ট না হলে আসার দরকার নেই। আবারও বলছি, তুমি যদি ইংলিশ ভালো পারো এবং ইংলিশ ভালো বুঝো তাহলেই তুমি কমার্সে এসো, এবং ম্যাথমেটিক্যাল তোমাকে কিন্তু করতে হবে আজীবন, এবং ইংলিশটা তোমাকে মাস্ট লাগবে, কারণ বিজনেস করতে গেলে ইংলিশ লাগবে। বিজনেসের সকল তথ্য, ইনফরমেশন, আদান প্রদান, কমিউনিকেশন সকল কিছু এখন ইংলিশে হয়ে থাকে। সো মাস্ট ইংলিশ তোমাকে ফলো করতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো সায়েন্স, আর্টস, কমার্সের কাদের পড়া উচিত, কাদের পড়া উচিত না, পড়াশোনা করলে কী কী সুযোগ তুমি পাবা, পড়াশোনা না করলে কী কী অসুবিধা তোমাকে পড়তে হবে, এবং ভবিষ্যতে তোমাকে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, এবং রিয়েলিটি কী কী বলে, সকল তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তুমি বুঝতে পারছো ইন্টারমিডিয়েটে অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমার সায়েন্স, আর্টস, কমার্স কোন সেক্টরে যাওয়া উচিত। তুমি যদি ভালো মনে করো যে তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবে, ভবিষ্যতে তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট করবে এবং নিজেকে অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে রাখতে পারবে, তাহলে তুমি সায়েন্সে যাও। তুমি যদি মনে করো না আমার ফ্যামিলি অতটা সাপোর্ট করবে না, আমার নিজের পড়াশোনা নিজেকে করতে হবে, আমার একটু দুর্বলতা রয়েছে ম্যাথে বা আমার অ্যালার্জি রয়েছে, তাহলে তুমি কমার্স না আর্টস নিতে পারো। এবং তোমার যদি ম্যাথ একটু ভালো লাগে এবং তুমি যদি ইংলিশে ভালো থাকো তাহলে তুমি অবশ্যই কমার্স নিতে পারো। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টে শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী আপডেটে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।